স্বাগত ৭১-এ, সাথে আছে আমি মোহন ইসলাম। আজকে আমরা কথা বলবো ত্রয়োদশ সংসদের আসলে যে চলমান সেই সংসদের কী অবস্থা, সেখানে বিরোধী দল কেমন সময় পাচ্ছে, বিরোধী দলের কার্যপ্রণালী কেমন যাচ্ছে, পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন সহ দেশের যে চলমান রাজনৈতিক পরিস্থিতি তা নিয়ে আমাদের সাথে আছেন একজন অতিথি। তিনি জামায়াতে ইসলাম অর্থাৎ বিরোধী দলের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান। স্বাগত আপনাকে ৭১ টিভিতে। আপনার থেকে শুরুতেই জানতে চাই, ধন্যবাদ শুরুতে দিয়ে সময় দেওয়ার জন্য। সেটা হচ্ছে যে সংসদে বিরোধী দলের বর্তমান অবস্থানটা কেমন রয়েছে, এবং যেহেতু আপনারা আসলে 2/3 মেজরিটির সরকার দল রয়েছে, সেই জায়গায় আসলে আপনারা সময় কেমন পাচ্ছেন বা আপনাদের যে মতামত কেমন গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আসলে প্রথম থেকে শুরু করি, আমাদের যেই প্রিন্সিপালটা নিয়ে আমরা সংসদে গিয়েছি, আমাদের বিরোধী দলের নেতারা যেটা বলেছেন, আমরা গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করব এবং সরকারের সকল ইতিবাচক কর্মকাণ্ড আমরা সমর্থন করব, কিন্তু যে সমস্ত বিষয়ে জনগণের স্বার্থে আঘাত লাগবে এবং জনগণের স্বার্থের বিপরীতে যদি সরকার কোনো কাজ করতে চায়, সেক্ষেত্রে আমরা সরকারকে কোনো সহযোগিতা করব না। জনগণের কথা সংসদের ভিতরে চেষ্টা করব তুলে ধরার, যদি সম্ভব না হয় বাইরে এসে আমরা এটা তুলে ধরার চেষ্টা করব। আমরা কিন্তু সেই প্রিন্সিপালের উপরেই আছি। আমাদের প্রথম সংসদে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। দুঃখজনকভাবে আমরা দেখেছি জুলাইয়ের সনদ বাস্তবায়ন আদেশের আলোকে যে গণভোটটা হয়েছিল, সেই গণভোটের রায়টাকে কিন্তু বাস্তবায়ন এই সংসদের প্রথম অধিবেশনে করা হয়নি। এটা হওয়ার কথা ছিল গণপরিষদ, সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে এটা আমরা করব। এটাই ছিল এই নির্বাচনের পরবর্তী জনগণের আশা আকাঙ্ক্ষা। কিন্তু শুরুতেই আমরা দেখলাম যে সরকারি দল ট্রেজারি বেঞ্চ ওনারা সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নিতে অস্বীকার করলেন। আমরা এরপরে এই বিষয়টা তুলে ধরেছি সংসদে বারবার, কিন্তু এই ব্যাপারে আমরা মুলতবি প্রস্তাব এনেছিলাম, মুলতবি প্রস্তাবের আলোচনাও হয়েছে, কিন্তু কোনো সমাধান কিন্তু হয়নি। এবং এক্ষেত্রে আপনি যে প্রশ্নটা করেছেন আমাদেরকে কি সুযোগ দিচ্ছে কিনা, আমরা কিন্তু দেখছি বারবার আমাদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে, আমাদের কথাগুলোকে আমরা সংসদে সেভাবে তুলে ধরতে পারছি না। এই জন্য আমরা আমাদের যেই গণতান্ত্রিক প্রোটেস্টের যে পদ্ধতি রয়েছে, ওয়াকআউট, আমরা বারবার করতে বাধ্য হয়েছি। এবং আমরা সংসদের বাইরেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমাদের ভয়েস রেজ করেছি। জনগণের যে আশা আকাঙ্ক্ষা, জুলাই সনদ বাস্তবায়নের যে গণভোট, জনগণ যেই পক্ষে রায় দিয়েছে, সেই গণভোটটাকে আপনার পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে। এটার কোনো বিকল্প আছে এটা আমরা মানছি না। এটা নিয়ে আমরা প্রতিবাদ করেছি। একই সাথে যে অধ্যাদেশগুলা গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে হয়েছিল, যেগুলোর ব্যাপারে জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল, মানবাধিকার কমিশন, গুম কমিশন, স্বাধীন বিচারালয়, সেক্রেটারিয়েট, এইগুলোর বিষয়ে আমাদের সরকারি দল যে গণবিরোধী অবস্থান নিয়েছে, এটারও আমরা প্রতিবাদ করার চেষ্টা করেছি। সেক্ষেত্রেও আমাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে, যার কারণে আমরা আবার ওয়াকআউট করেছি। আমরা আসলে শুনছিলাম বা দেখছিলাম যে বলা হচ্ছে যে জাতীয় সকল সমস্যার সমাধান আসলে সংসদ থেকে যেন আসে, এবং আমরা এটার পালনও দেখেছি যে আপনার জ্বালানি সমস্যার ইস্যু নিয়ে আসলে আলোচনা হয়েছে, কমিটি হয়েছে, কমিটিতে আপনারা 5 জন, তারা 5 জন। তো আপনাদের আসলে প্রত্যাশা কি যে আগামী 5 বছর এই সংসদ চলমান থাকবে, সেখানে সকল সমস্যার সমাধান এবং আলোচনা সংসদে থাকবে বলে আশা করছেন কিনা, এবং এখন যে পরিবেশ আসলে সেই পরিবেশ কেমন, কোন পর্যন্ত আসলে যেতে পারে? না, দেখেন, এখানে যেটা ওনারা জ্বালানি সংকটের ক্ষেত্রে নিলেন, আমরা প্রথম থেকে কিন্তু জ্বালানি সংকটের বিষয়ে আমি মুলতবি প্রস্তাব প্রথমে এনেছিলাম। সেটা তখন আনফর্চুনেটলি স্পিকার মহোদয় উনি এটা গ্রহণ করেননি। প্রথমে তো ওনারা জ্বালানি সংকটটাকে সংকট হিসাবেই স্বীকার করেননি, ওনারা বলছিলেন সব ঠিক আছে, কিন্তু ওই মন্ত্রী মহোদয়ের স্টেটমেন্টের সাথে কিন্তু রাস্তার যে পরিস্থিতি ছিল, বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে যে লম্বা লাইন এবং তেলের যে সংকট ছিল একটা, এটার সাথে কিন্তু বাস্তবতার কোনো মিল ছিল না। পরবর্তীতে ওনারা বাধ্য হয়েছেন এটাকে সমস্যা হিসাবে চিহ্নিত করতে, এবং এটার জন্য যে এই সমান সংখ্যক সদস্য নিয়ে কমিটি করেছেন, এটাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাতে চাই। একই বিষয়ে আমরা একই পদ্ধতিতে আমরা মনে করি যে জুলাইয়ের বিষয়ে জনগণ যে রায় দিয়েছে, এইটা বাস্তবায়ন করার জন্য, সংস্কার বাস্তবায়ন করার জন্য আপনার কমিটি হোক, এটা কিন্তু আমরাও প্রস্তাব দিয়েছিলাম যে সমান সংখ্যক সদস্য নিয়ে। তখন কিন্তু আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে যে বিচার মানে কিন্তু তাল গাছটা আমাদের 2/3 মেজরিটি, আপনারা চাচ্ছেন সমান সংখ্যক সদস্য। আপনি জ্বালানির ক্ষেত্রে যদি সমান সংখ্যক সদস্য নিয়ে কমিটি করতে পারেন, জুলাই সংস্কার বাস্তবায়নের জন্য আপনি সমান সংখ্যক সদস্য নিয়ে কমিটি করতে পারবেন না কেন? এটাই তো বাস্তবতা ছিল, এটাই তো যৌক্তিক ছিল, একটা সমাধান ছিল। তো আমরা আশা করব যেভাবে জ্বালানি সংকট মোকাবেলার জন্য সমান সংখ্যক সদস্য নিয়ে কমিটি করা হয়েছে,
এরকম সমস্ত আপনার জাতীয় সংকট যেগুলো রয়েছে, জাতীয় ইস্যুগুলো যেগুলো রয়েছে, যে ক্ষেত্রে জনগণের ভোগান্তির বিষয় রয়েছে, জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের বিষয় রয়েছে, সেক্ষেত্রে একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে, এটাই আমাদের আশা। খুব ছোট্ট করে জানতে চাই যে যেহেতু জুলাই সনদ বাস্তবায়ন আসলে একটু যেটা বাস্তবায়ন একটু দেরি হচ্ছে, সেক্ষেত্রে আসলে যে জুলাই সনদের আওতায় যেগুলো আসলে ডেপুটি স্পিকার, বিরোধী দল থেকে পাওয়া, উচ্চকক্ষ থেকে শুরু করে যে বিষয়গুলো রয়েছে সংসদ কেন্দ্রিক, সেইগুলো আসলে তাহলে কিভাবে সময় সাপেক্ষ অনুযায়ী আসবে, নাকি সেটা আসলে আরও পিছিয়ে পড়ছে কিনা? না, ওনারা আমার তো দেখছি যে সরকার এখানে একটা ডিলে ট্যাকটিক্স খেলছেন। ওনারা বলছেন অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে একদিকে বলছেন, আবার সনদে যে সমস্ত বিষয়গুলো এসেছে, জনগণ যে সমস্ত বিষয়ে রায় দিয়েছে, ইভেন ওনাদের নির্বাচনী ইশতেহারে যে বিষয়গুলো রয়েছে, ওনাদের এই 31 দফার মধ্যে যেগুলো রয়েছে, ওইগুলোকে ওনারা একেবারে উল্টা দিকে হাঁটছেন পুরা। উদাহরণ দিই, আপনার স্বাধীন বিচারালয়ের ক্ষেত্রে ওনাদের নির্বাচনী ইশতেহারে রয়েছে এটার বিষয়ে কমিটমেন্ট, তারপরে আপনার ওনাদের 31 দফায় রয়েছে, জুলাই সনদে আছে, ওনারা এখানে নোট অফ ডিসেন্টও দেননি ওনারা এক্ষেত্রে। তারপরে যেটা হলো, এটার ব্যাপারে আদালতের রায় আছে, তারপরে ওনারা সচিবালয়টাকে বিলুপ্ত করে দিলেন, এটা একটা। তারপরে দেখেন ওনাদের ইয়েতে ইশতেহারে কিন্তু আছে যে ওনারা স্থানীয় সরকারের যেই বিষয়টা রয়েছে, এক্ষেত্রে সর্বক্ষেত্রে ওনারা নির্বাচিত প্রতিনিধিদের বিষয়টা নিশ্চিত করবেন, এটা ওনাদের নির্বাচনী ইশতেহারে রয়েছে, 31 দফায় রয়েছে, জুলাই সনদের মধ্যে রয়েছে, সংবিধানে রয়েছে। সংবিধানের 59 অনুচ্ছেদে পরিষ্কার বলা হয়েছে প্রতিটা স্তরে নির্বাচিত প্রতিনিধি থাকতে হবে। এখন ওনারা কী করলেন, সেই সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিশেষ পরিস্থিতির কারণে একটা অধ্যাদেশ জারি করতে হয়েছিল যে নির্বাচিত প্রতিনিধিরা যেহেতু সবাই পালিয়ে গিয়েছেন, জনগণের সুবিধার জন্য এক্ষেত্রে অনির্বাচিত প্রশাসক সরকার বসাতে পারবে। এইটাকে ওনারা রেকটিফাই করে একেবারে আপনার আইন করে দিলেন যে এখন সরকার চাইলেই আপনার অনির্বাচিত প্রশাসক বসাতে পারবে স্থানীয় সরকারে, এবং নির্বাচিত প্রতিনিধিদেরকে যে কোনোভাবে তারা করে ফেলতে পারবে, মানে পদচ্যুত করতে পারবে। এখন দেখেন এটার আলোকে তারা কি করলেন, বিভিন্ন জায়গায় ঢাকাতে শহর বিভিন্ন জায়গায়, ঢাকা সিটি কর্পোরেশন সহ উত্তর দক্ষিণে তাদের যে সমস্ত প্রার্থীরা পরাজিত হয়েছিল জাতীয় সংসদ নির্বাচনে, তাদেরকে কনসোলেশন প্রাইজ মানে সান্ত্বনা পুরস্কার হিসাবে আপনার প্রশাসক হিসাবে বসাচ্ছেন। তারা তো বলছেন যে নির্বাচন দিয়ে দিবে, এবং যেহেতু আসলে প্রশাসক তো ছিল, ইন্টারিমের সময় থেকে ছিল, সে প্রশাসক আসলে প্রশাসক নিয়ে প্রশ্ন আছে যে উত্তরের প্রশাসকের সংসদে কথা হয়েছে, আপনার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেছেন যে এজাজ সাহেবকে আসলে কোন বিবেচনায় বসানো হয়েছিল। সেক্ষেত্রে তারা সরকারি বা তাদের যে বিবেচনায় বসানো হয়েছিল তার পরিবর্তে তারা একটা পলিটিক্যাল প্রশাসক বসিয়েছে যেন কার্যক্রমগুলো আসলে চলমান থাকে, সেই বিষয়টা তো না, এটা আপনি এটাকে তো যেটা করছেন, আপনি এটাকে আইন করে করছেন। আপনার আইন করে তো আপনি সংবিধান লঙ্ঘন করতে পারেন না, আইন করে তো আপনি নির্বাচনে যে ইশতেহারে যে কথা বলেছিলেন সেটাকে লঙ্ঘন করতে পারেন না, আইন করে তো জুলাই সনদে যে সমস্ত বিষয় ঐকমত্য হয়েছিল সেগুলোকে তো উল্টাইতে পারেন না। আপনি প্রশাসকের বিষয় নিয়ে অনেকের কথা আছে, আমারও কথা আছে, আপনি এটাকে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে সমাধান করবেন। যে প্রশাসকদের ব্যাপারে সমস্যা ছিল তাদের বদলে আপনি নির্দলীয় প্রশাসক বসান, অন্তর্বর্তীকালীন মেজারমেন্ট হিসাবে একটা পার্মানেন্ট বিষয়, মানে একটা পদক্ষেপ হিসাবে তো এটা করতে পারেন না। আপনি অন্তর্বর্তীকালীন মেজারমেন্ট হিসাবে, অস্থায়ী একটা মেজারমেন্ট হিসাবে এটা করতে পারেন, আপনি এটাকে আইন করে বৈধতা দিচ্ছেন। তার মানে কি হচ্ছে, আপনি যেটা প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলেন তার আপনি ব্যত্যয় ঘটালেন, সংবিধানে যেটা বলা হয়েছে সেটাকে একেবারে ব্ল্যাটেন্টলি লঙ্ঘন করলেন। এবং এক্ষেত্রে কোর্টেরও একটা রায় আছে, 91 সালে আপনার কুদরতে এলাহি পনির নামে একটা মামলা হয়েছিল, সেখানে কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে অনির্বাচিত প্রশাসক বসানো এটা সম্পূর্ণরূপে সংবিধান বিরোধী। এত কিছুকে আপনি ডিফাই করে আপনি সংবিধানের এত দোহাই দেন, সংবিধান রক্ষা করার জন্য আপনি একেবারে মুখে ফেনা তুলে ফেলতেছেন। এরপরে আপনি জুলাইয়ের সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে যাচ্ছেন, জনগণকে যে এই নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলছেন, আপনি করছেন বাস্তবে সম্পূর্ণ উল্টাটা। জুলাই সনদ বাস্তবায়নে আরেকটি এই প্রসঙ্গে শেষ, কারণ আপনার সাথে লম্বা আলোচনা হয়েছে, জানতে চাই যে যখন আসলে ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে স্বাক্ষর করা হয় জাতীয় সংসদে, সেক্ষেত্রে তো আসলে নোট অফ ডিসেন্ট সহজ ছিল। যখন আমরা গণভোটের যদি ভোটের যে লেখাগুলো দেখি সেখানে নোট অফ ডিসেন্ট রাখা হয়নি, সেই কারণে কিন্তু বিএনপি বারবার বলছে যে আসলে ইন্টারিম প্রতারণা করেছে। সেক্ষেত্রে আসলে আপনারা আসলে
কার উপর আসলে যে বলছেন যে বিএনপি মানছে না, কিন্তু এটা তো ইন্টারিমের উপরও এটা দায় চাপে কিনা আসলে? আপনি বিএনপি ইন্টারিমের উপর দায় চাপাতে পারেন, বলতে পারেন আমার জুলাই সনদে নোট অফ ডিসেন্ট ছিল, তো বাস্তবতাটা কি? বাস্তবতাটা হলো জনগণ 30টা স্পেসিফিক বিষয়ে সংস্কার, এর সাথে সাথে 4টা স্পেসিফিক কোশ্চেন ছিল, সেই 4টার বিষয়ে সুস্পষ্ট মতামত ব্যক্ত করেছে। এক্ষেত্রে দেখেন নভেম্বরে গ্যাজেট হয়েছে, প্রশ্নগুলো তখন থেকে কিন্তু সবার মুখে মুখে, এটা নিয়ে কত টকশো হয়েছে, কত আলোচনা হয়েছে। এরপরে 3-4 মাস পরে জনগণ এটার ব্যাপারে 70% জনগণ, এটা কিন্তু মানে জাস্ট মেজরিটি না, এটাকে ওভারওয়েলমিং মেজরিটিতে আপনার জনগণ এটাকে পাশ করে দিয়েছে। এরপরে কিন্তু কোথায় নোট অফ ডিসেন্ট ছিল, কোথায় কে ভিন্ন মত পোষণ করেছে, এটা দেখার কিন্তু কোনো সুযোগ নেই। জনগণ রায় দিয়েছে, জনগণের রায়কে আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন তাহলে বাস্তবায়ন করবেন। এবং এক্ষেত্রে আপনি বলছেন প্রতারণার দলিল ছিল, আপনার এর আগের গণভোটগুলোতে কী হয়েছে আমরা দেখেছি। ত্রয়োদশ সংশোধনীর মামলার আগে যেটা হয়েছে, ওই ইয়েটা কী বলে, গণভোট একটা হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার ওই ব্যবস্থা, যেটা এক্সট্রা অর্ডিনারি মেজার ছিল, প্রধান বিচারপতিকে উপরাষ্ট্রপতি করে তারপরে তিনি আবার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে নির্বাচন শেষ করে আবার বিচারপতি হিসেবে ফিরে গেলেন। এটাকে নিয়ে একটা গণভোট হয়েছিল। সেখানে কি বলা হয়েছিল যে সংবিধানের 20টা অনুচ্ছেদকে লঙ্ঘন করা হবে, এইভাবে করা হবে, বিস্তারিত কখনোই থাকে না। এইবার প্রথমবারের মতো আমরা দেখলাম যে কি কি বিষয়ে গণভোট হচ্ছে একেবারে বিস্তারিত লিখে দেওয়া হয়েছে। তারপরেও আপনি যদি বলেন প্রতারণার দলিল, তাহলে আগেরগুলো তো মানে এটা যদি হয় সূক্ষ্ম কারচুপি, সেগুলো তো হবে পুকুর চুরি। না, একটা তো স্বাক্ষর করলাম, স্বাক্ষর করার পরে এই স্বাক্ষরের জিনিসটা বিএনপির জায়গা থেকে যেটা স্বাক্ষরের জায়গায় যে নোট অফ ডিসেন্ট আছে সেটা বাদ দিয়ে আপনি গণভোটে ইন্টারিম উঠিয়ে দিল, তখন জনগণ ভোট দিল। এখন আসলে প্রশ্ন আসতে পারে যে তখন তারা আসলে প্রতিবাদ করলো না কেন, কিন্তু তখনও কিন্তু তারা এটার প্রতিবাদ করেছে। না, আপনার প্রতিবাদ তো এখন তারা যেটা বলার চেষ্টা করছে যে আমরা প্রেশারে ছিলাম, নির্বাচন হবে কি হবে না, অমুক তমুক, এইগুলোই তো আসলে প্রতারণা। আপনি যদি বুঝেই থাকেন যে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, ওইগুলো প্রশ্ন আকারে নাই, আপনারা বলেন জনগণকে না ভোট দিতে, আপনারা তো তখন না ভোটের কথা বলেন নাই, আপনারা তখন হা ভোটের পক্ষে প্রচারণা করছেন। এখন এসে বলছেন যে পুরানো কাসন দিয়ে কাটার চেষ্টা করতেছেন, আমরা কোথায় নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, এটা আমরা কোথায় কি বলেছি। গণভোটের কথা তো আসলে সালাউদ্দিন সাহেবের পক্ষ থেকে আসছে, আমরা একমত হতে পারছি না, জনগণের কাছে যাই, জনগণ যেটা বলবে সেটা আমরা মানতে বাধ্য হব। জনগণ সুস্পষ্ট রায় দিয়েছে, এটা আপনি এখন কি প্রশ্ন দিয়েছে না প্রশ্ন দিয়েছে সেটা তো স্পষ্ট প্রশ্ন তুলতে পারেন না। জনগণ প্রশ্নের উত্তর দিয়েছে, উত্তরটাই তো আপনার মূল জিনিস, যে ক্ষেত্রে জনগণের সাপোর্ট আছে। আপনি যদি এখন প্রশ্ন করলে তো হবে না, এটা তো হলো আপনার একটা অসুস্থ মানসিকতা। জনগণের রায়কে আপনি অবমূল্যায়ন করছেন, জনগণের যে বোধ শক্তি সেগুলোকে আপনি একেবারে তুচ্ছতাচ্ছিল্য করছেন। জনগণ বোঝে নেই, জনগণ 4টা মাস পেয়েছে, বুঝে নেই, আপনি এটা কীভাবে বলেন? তাহলে জনগণ না বুঝে বিএনপিকে ভোট দিছে, এটা তো বলতেই পারে লোকজন যে জনগণ না বুঝে বিএনপিকে ভোট দিছে, সুতরাং বিএনপির গভর্নমেন্ট বৈধ না। যেই জনগণ গণভোটে মানে ওভারওয়েলমিং মেজরিটিতে এই 30টা বিষয়ে রায় দিয়েছে, সেই জনগণই তো বিএনপিকে ক্ষমতায় এনেছে। জনগণের যে যদি আপনি বলেন জনগণ না বুঝে ভোট দিয়েছে, তাহলে জনগণ তো না বুঝে বিএনপিকে ক্ষমতায় এনেছে। আরেকটি বিষয় আসতে চাই যে আপনাদের বিরোধী দলীয় সংসদ সদস্য আতিক মুজাহিদ, যিনি কুড়িগ্রাম থেকে নির্বাচিত, তিনি একটা দাবি তুললেন যে সংসদে যে তারা আসলে যখন উপজেলায় যান তাদের বসার একটা আসলে জায়গা হয় না, তখন তার এই দাবির প্রেক্ষিতে সংসদ থেকে আসলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ঘোষণা দিলেন যে প্রতি উপজেলাতে, যার জয়টা উপজেলা, সব উপজেলায় তাদের বসার জন্য একটা কক্ষ থাকবে এবং সেখান থেকে তারা কার্যক্রম পরিচালনা করতে পারবে। এইটার মাধ্যমে আসলে বিশেষজ্ঞরা বলছেন, অনেক বিশ্লেষকদের সাথে কথা বলেছি আমরা, যে স্থানীয় সরকার যেটা রয়েছে সেখানে আসলে এক ধরনের হস্তক্ষেপের সামিল বলে তারা আসলে তুলছেন, এবং সেই যে ক্ষেত্রে দেখলাম বিরোধী দল সরকারের দল একমত হলো, কিন্তু এটা আসলে স্থানীয় সরকারের যে অধিকার বা তাদের যে ক্ষমতা সেখানে খর্ব করা হলো না। না, আমি মনে করি না খর্ব করা হচ্ছে। এটা আমি তো বিশ্বের বিভিন্ন জায়গায় আমি ঘুরে দেখেছি, বিশেষ করে ইংল্যান্ডে দেখেছি, প্রত্যেক জনপ্রতিনিধি তার আসলে তাদের যে কনস্টিটিউয়েন্ট জনসাধারণ যারা তাদেরকে ভোট দিয়েছে তাদের সাথে আপনার ইন্টারাকশনের একটা সুযোগ থাকতে হয়। ওই ইংল্যান্ডে বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে দেখেছি এমপিদের এটা বলে সার্জারি বলে, ওখানে তারা বসে জনগণের একটা নির্দিষ্ট সময় থাকে, এই সময়ের মধ্যে জনগণরা আসেন, তারা কথা বলার সুযোগ পায়। আমাদের জনসাধারণ, আমরা তো জনপ্রতিনিধি, জনগণের কথা তো শুনতে হবে, সেক্ষেত্রে জনগণের কথা শোনার জন্য তো একটা অফিস লাগবে আমাদের এলাকাতে।
এই অফিসটা দেওয়া মানেই কিন্তু এটা না যে আমরা প্রশাসনের মধ্যে স্থানীয় সরকারের বিভিন্ন কাজে আমরা ইন্টারফেয়ার করব, কিন্তু জনগণের কথা শোনার একটা ব্যবস্থা করতে হবে, সেজন্য আমাদেরকে একটা বসার জায়গা করে দিয়েছে, এটা ভালো হয়েছে। এটা তো একটা একাডেমিক কথা, কিন্তু আমি প্র্যাকটিক্যালি যদি বাংলাদেশের কথা বলি, যে আমরা অতীতে দেখেছি যে উপজেলা প্রশাসন বলেন, চেয়ারম্যান কিংবা পৌরসভা মেয়রের উপর এমপিদের একটা ছোট্ট ছায়া থাকার চেষ্টা কিন্তু অতীত অসংখ্যবার দেখা গিয়েছে। এখন আসলে একটা অফিস পাচ্ছেন, কিন্তু এর বাইরে কিন্তু আপনাদের পার্টি অফিস রয়েছে, নিজেদের ব্যক্তিগত অফিস রয়েছে, সেইগুলো রেখে যখন উপজেলা প্রশাসনে আপনারা বসবেন, তখন আসলে উপজেলা পরিষদের চেয়ারম্যান বা মেয়রদেরকে ডিনাই করে ডিরেক্টলি এমপিদের সাথে আসলে বেশি জনগণ বা ভোটার বা স্থানীয় লোকজনের ইন্টিমেসিটা বাড়বে কিনা, ফলে স্থানীয় সরকারের যে কাজটা সেই কাজে আসলে এক ধরনের খর্ব করা হবে কিনা? না, আসলে পার্টি অফিস তো পার্টি অফিস তো আর জনপ্রতিনিধির অফিস হতে পারে না। পার্টি অফিসে পার্টির লোকজন আসবে, কিন্তু আমি যখন এমপি হব, আমি তো আমার এলাকার সকল মানুষের এমপি। আমার কাছে এমন এক জায়গায় নিরপেক্ষ প্লেসে তারা আসবে যেখানে তারা মনে করবে না যে আমি দলীয় কোনো পদবি হোল্ড করছি, তার জনপ্রতিনিধি হিসাবেই আমার সাথে সে মিট করছে। এটা তো একটা নিরপেক্ষ জায়গা হতে হবে, এটা প্রশাসনের জায়গায় হবে। আর বাংলাদেশের কালচারে যেটা কথা বললেন, আসলে তো এটা আমি অস্বীকার করব না যে যারা এমপি হয় তারা নিজেদেরকে অনেক সময় মনে করে যে এলাকার জমিদার। এই কালচারটা আপনার চেঞ্জ করতে হবে, কিন্তু তাই বলে আপনার জনপ্রতিনিধিকে আপনি জনগণের সাথে মেশার কোনো সুযোগ দেবেন, এটা তো হতে পারে না। আপনাদের তো পরিচালনার ব্যয় একটা টাকা দেওয়া হয় সরকার থেকে। পরিচালনার ব্যয় সেটা তো হলো আমার যাতায়াতের ব্যয় দিচ্ছে আমাকে, তো না 70-এর বাইরে যেটা দিচ্ছে সেটা তো আমাদের বিভিন্ন ধরনের অ্যালাউন্স দিচ্ছে, কিন্তু অফিস মেনটেন করার জন্য কিন্তু আমার কোনো অ্যালাউন্স নেই। ঠিক আছে, আমার ঢাকায় আসার জন্য আমাকে অ্যালাউন্স দেওয়া হচ্ছে, আমার যাতায়াতের জন্য একটা অ্যালাউন্স দেওয়া হচ্ছে, আমি বিভিন্ন মিটিংয়ে অ্যাটেন্ড করলে সেটার অ্যালাউন্স দেওয়া হচ্ছে, কিন্তু আমার কোনো অফিস মেনটেন করার জন্য কিন্তু আমার কোনো অ্যালাউন্স দেওয়া হচ্ছে না। এই সংসদ আসলে অনেকগুলো সিদ্ধান্ত নিল যেগুলোতে মানুষ আসলে অনেক খুশি, বিশেষ করে আপনার যে ট্যাক্স বিন গাড়ি নেবে না, বাট আবারও কিন্তু নতুন করে যে হাসনাদুল্লাহর পক্ষ থেকে সংসদ হাসনাদুল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে তাদেরকে যেন গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয় সরকারিভাবে 5 বছর, যেভাবে আসলে উপজেলা চেয়ারম্যান মেয়ররা পেয়ে থাকে। কিন্তু আপনাদের তো আসলে গাড়ি কেনার লোনের একটা ব্যবস্থা রয়েছে, গাড়ি মেনটেন্যান্সের একটা টাকার ব্যবস্থা রয়েছে। এই যে একটা তো জিনিস শুরু হয় ধাপে ধাপে একটা প্রেশার ক্রিয়েট হয়। এই যে আপনার স্থানীয় সরকারের মতো করে আপনারা চাচ্ছেন, সেই জিনিসটা আলটিমেটলি আসলে স্থানীয় সরকারের উপরে প্রেশারটা পড়বে কিনা? স্থানীয় সরকারের মতো করে তো চাচ্ছি না আমরা যেটা দেখেন ট্যাক্সবিহীন গাড়ি, এটা কিন্তু আমরা আদর্শিক জায়গা থেকে সর্বপ্রথম এটা জামাত ইসলামী উত্থাপন করেছে। আমরা বলেছি বিশ্বের কোথাও গণপ্রতিনিধিদেরকে এইভাবে ট্যাক্সবিহীন গাড়ি দেওয়ার কোনো সুযোগ নেই। বিশেষ করে আমাদের দেশে যে ক্ষেত্রে আপনার জনগণকে 300% পর্যন্ত ট্যাক্স দিতে হয় নতুন গাড়ি আমদানি করার ক্ষেত্রে, সেক্ষেত্রে একেবারে বিনা ট্যাক্সে শুধুমাত্র এমপি হওয়ার কারণে আমাকে গাড়ি নিতে হবে, এরপরে আমাকে একটা প্লট নিতে হবে। এইটা কিন্তু আসলে এক্সট্রা প্রিভিলেজ, এটার সাথে জনগণের সেবার কোনো সম্পর্ক নেই। কিন্তু দেখেন আমাদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স কিংবা জনগণের সাথে যে আমাদের সম্পৃক্ততা, জনগণের প্রতিনিধি হিসাবে আমাদের যে স্ট্যাটাস, এক্ষেত্রে কিন্তু এবং জনগণের জন্য আমরা যেটা যে কাজগুলো করতে হবে আমাদেরকে, এটার কিন্তু আপনার সচিব বলেন, তারপরে স্থানীয় সরকারের যারা প্রতিনিধি আছে তাদের থেকে কিন্তু অনেক বেশি। তো সেক্ষেত্রে এটা আমাদেরকে 70,000 টাকা অ্যালাউন্স দিচ্ছে গভর্নমেন্ট। এই টাকাটা না দিয়ে যদি এটার পরিবর্তে গাড়ি দেয়, এটা হতে পারে নট আনলাইকলি, কিন্তু সেক্ষেত্রে আমি বলবো এটা প্রপোর্শনেট হওয়া উচিত। জনগণের জন্য উপরে যেন এক্সট্রা বার্ডেন না হয় সেটা বিবেচনায় আনা উচিত। এক্ষেত্রে আপনার বিচারপতিরা গাড়ি পাচ্ছে, সবাই পাচ্ছে, সেক্ষেত্রে এমপিদের তাদের রাষ্ট্রীয় কাজের জন্য কেন দেওয়া হবে না, এটা একটা প্রশ্ন থাকতেই পারে।